আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি উজ্জ্বল দিন। এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্যে বাঙালি বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল এবং সেই দিনটি ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর নতুন মাত্রায় অভিষিক্ত হলো। ১৯৯৯ সালে ইউনেস্কো আমাদের ৫২ সালের ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করল। ৫২ সালের পরে ১৯৭১ সালের পরে ১৯৯৯, এগুলো বাঙালির জীবনে বড় বড় অর্জন। আমাদের ভাষা আন্দোলন যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হয়, তখন এটি গোটা পৃথিবী জুড়ে আমাদের মাতৃভাষার নামটি চলে যায় এবং আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসটিও বিশ্ব মানুষের উত্তরাধিকারে রূপান্তরিত হয়। সেই ভাষা আন্দোলন তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এর পটভূমি, বাংলাদেশে বাংলা ভাষার অবস্থাটি কী, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার অবস্থাটা কী, এই নানাবিধ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক ডক্টর সৌরভ শিকদার। উপস্থিত আছেন দেশের বিশিষ্ট কথাশিল্পী এবং অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ব মানুষের কাছে পৌঁছে গেল, এই বিষয়টি নিয়ে যদি প্রফেসর মঞ্জুরুল ইসলাম কিছু বলতেন। যখন আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়টি অনুধাবন করলো যে প্রত্যেক মাতৃভাষার দিকে বিশেষ দৃষ্টি নিবদ্ধ করা উচিত, শুধু ইংরেজি বা ফরাসি বা জার্মান বা হিন্দি তো নয়, পৃথিবীতে অনেক ভাষা আছে যেগুলি বিপদাপন্ন, ক্ষুদ্র জাতিসত্তা যেগুলি ব্যবহার করছে এবং প্রতি বছর তো কয়েক হাজার মাতৃভাষা হারিয়ে যায়। ইউনেস্কোর এক হিসাব মতে গত কয়েক বছরেই শুধু ৬,০০০ মাতৃভাষা হারিয়ে গেছে। তো এটি খুব দুঃখজনক যে মাতৃভাষা যে হারিয়ে যায়, মাতৃভাষা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাষা ভিত্তিক যে সংস্কৃতি সেটিও হারিয়ে যায়। আমরাই কিন্তু ভাষা আন্দোলনের সেই ৫২ সালের ভিতর দিয়ে পথ দেখিয়েছিলাম যে মাতৃভাষার জন্য বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে বাঙালিরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই উদ্যোগটা আসলো বাংলা ভাষাকে নির্ভর করে, বাংলা ভাষাকে কেন্দ্র করে, সেটা আমাদের জন্য গৌরবের বিষয়। এবং এই গৌরবের যে আমরা ভাগিদার বা দাবি করতে পারি, তার কারণটা হচ্ছে আমরাই কিন্তু ভাষা আন্দোলনের সেই ৫২ সালের ভিতর দিয়ে পথ দেখিয়েছিলাম। তার ভিত্তিটাই হচ্ছে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ বলি বা আমাদের যে আধুনিক জাতিসত্তার প্রকাশের বিষয়। ভাষাকে দমন করা হচ্ছে জনগোষ্ঠীকে দমন করা, তাদের সংস্কৃতিকে, তাদের পুরো অস্তিত্বকে, যেটি আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম, তো সেটি ভাষা আমার অস্তিত্ব। সেই অস্তিত্বের প্রকাশের জন্য প্রথমে আমরা ধরে নিয়েছিলাম পাকিস্তান রাষ্ট্রের ভূগোলের সীমা। আমরা ভেবেছিলাম যে বাংলা ভাষাকে আমরা পাকিস্তান রাষ্ট্রের সেই মর্যাদায় প্রতিষ্ঠা করব যেখানে উর্দুকে তারা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শীঘ্রই দেখা গেলো যে সেটি আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়, কারণ পাকিস্তান রাষ্ট্রের ভিতরে আমাদের থাকা সম্ভব নয়। এটা যখন আমরা বুঝে ফেললাম, তাদের মানসিকতা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, তখন দেখা গেলো যে সংস্কৃতিগতভাবে আমরা ভিন্ন একটি জাতি। তখনই আমাদের একটা আত্মবিশ্বাস জন্মালো যে আমরা তাহলে অন্যান্য মাতৃভাষার জন্য সংগ্রামে সহায়তা করতে পারি। আমরা যদি এই ধরনের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদার বিষয়টি বিশ্বের কাছে প্রকাশ করতে পারি, তাহলে দেখা যাবে যে সমস্ত বিশ্বে মাতৃভাষার প্রতি ভালোবাসা জন্মাচ্ছে। ডক্টর সৌরভ শিকদার, আপনি এই বিষয়ে কাজ করেছেন, গবেষণা করেছেন। আপনি একটু বলুন যে বাংলাদেশের যে ক্ষুদ্র ভাষা জনগোষ্ঠী আছে, তাদের ভাষার অবস্থাটা কি, এবং সেক্ষেত্রে আমরা কেন্দ্রে যারা আছে, বাংলা ভাষা যদি কেন্দ্রে আমরা বিবেচনা করি, তাহলে প্রান্তের এই ভাষাগুলোর পরিস্থিতিটা কি বাংলাদেশ? আমাদের দেশে ৩০টির মতো আদিবাসী ভাষা আছে বা ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা আছে। ওয়ার্ল্ড এথনোলগের একটি রিপোর্ট আছে, তারা সেখানে ৪৩টি ভাষা দেখিয়েছেন, কিন্তু সেখানে তারা কতগুলো ভাষাকে আলাদা ভাষা দেখিয়েছেন। যেমন চিটাগনিয়াং একটা ভাষা করেছেন তারা, নোয়াখালী একটি ভাষা, আঞ্চলিক ভাষাগুলোকে তারা ডায়ালেক্টকে নিয়ে আসছে, যেটা ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা হতে পারে নয়। তো আসলে বাস্তবতা এরকম ৩০টি ভাষা আছে। তো এই যে ৩০টি জনগোষ্ঠীর ভাষা আছে, এদের জনসংখ্যায় কিছু কিছু ভাষার অবস্থা খুব প্রান্তিক পর্যায়ে। যেমন আমি খিয়াং, খুমি, পাংখুয়া এদের নাম বলতে পারি। খুমিদের জনসংখ্যা ১৯৯১ সালে গণনা জরিপে দেখা যায় মাত্র ১২৫৬ জন। আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে কাজ করতে যে একটা জিনিস লক্ষ্য করেছি, সাধারণ আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে তাদের ভাষায় শিক্ষা, তাদের ভাষাকে আমরা আরও উন্নত করতে চাই বা সংরক্ষণ করতে চাই, এই আগ্রহটা ততটা নয়। কারণ তারা মনে করে যে জীবন এবং জীবিকার প্রয়োজনে বাংলা এবং ইংরেজি না জানলে তারা এগিয়ে যেতে পারবে না সামনে। কিন্তু আসলে সত্যিকার অর্থে শিক্ষা লাভ করতে হলে, জনগোষ্ঠীর উন্নয়ন ঘটাতে গেলে মাতৃভাষার কোনো বিকল্প নেই। আদিবাসীদের মধ্যে চাকমা এবং মারমা এদের নিজস্ব লিপি আছে একমাত্র। আর অন্য যাদের, তারা অনেক লিপি ব্যবহার করেন, সেগুলো তারা নিজেরা গ্রহণ করেছেন বা অ্যাডাপ্ট করেছেন আমরা বলতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে রোমান ব্যবহার করেছেন, যেমন গারোরা ব্যবহার করে, যেমন মুরোরা ব্যবহার করে, যেমন খুমিরা ব্যবহার করে, কিন্তু সেগুলো মানে গৃহীত লিপি।
আপনি কি এটা বলবেন যে বাংলাদেশের কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা মৃত হয়ে গেছে, এরকম কি আপনি বলতে পারেন? একটি ভাষার সন্ধান আমি পেয়েছি, রাজোড় ভাষা। এটা রাজশাহী অঞ্চলে ছিল অনেক বছর আগে। এই ভাষায় কিছু লোক কথা বলতো, তারা এখন আর ব্যবহার করেন না। আমি কিছু বৃদ্ধ লোক পেয়েছি যারা 2-4টি শব্দ ব্যবহার করেন এই ভাষার। এই ভাষাটি এখন মৃত ভাষা। আচ্ছা, ধরুন 48, 49, 50, 51, 52 এই সময় উর্দু যে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেটা তো এক ধরনের ভাষা সাম্রাজ্যবাদ। অবশ্যই। এবং পৃথিবী জুড়ে এখন এই ভাষা সাম্রাজ্যবাদের যে দাপট, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং ভাষা সাম্রাজ্যবাদের কারণে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, রাজনৈতিকভাবে দুর্বল যেসব দেশ, সেই সব দেশের ভাষার পরিস্থিতিটা খুব ভালো নয়। একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করি। যেমন সিলেটে মণিপুরী আদিবাসী আছেন, তাদের ভাষা মণিপুরী খুবই সমৃদ্ধ ভাষা। তারা যখন বাংলা ভাষায় কথা বলেন সেটি সিলেটি ভাষা, কারণ এই সিলেট তখন সিলেটিরাই সবখানে তাদের উপর নিয়ন্ত্রণ করছেন ইত্যাদি। চট্টগ্রামে যারা আদিবাসী আছেন, চাকমা বা মারমা, তারা যখন বাংলা ভাষা ব্যবহার করে সেটি চট্টগ্রামের বাংলা ভাষা। এই পর্যায়ে দেখুন আপনি যে এই ভাষার একটা আধিপত্য তৈরি হয়। বাংলা ভাষার 52 সালে আন্দোলনই ছিল উপনিবেশ মুক্তির পথে আমাদেরকে অগ্রসর করিয়ে দেয়া, এবং বিশ্বের কাছে মাতৃভাষা দিবসে সেই বার্তাটি বাংলা ভাষা পাঠাচ্ছে। 52 সালের যুদ্ধটা ছিল বাংলা ভাষা আরবি, উর্দু বা রোমান হরফে নয়, বাংলা হরফে আমরা বাংলা ভাষা লিখব। আজকে দেখুন আমাদের কিন্তু অবচেতনভাবে আমরা কিন্তু রোমান হরফে বা ইংরেজি হরফে বাংলা লেখা শুরু করেছি। এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের বাংলা ভাষার জন্য এটা খুব হুমকি এবং ভয়ানক অবস্থা তৈরি হবে। যেমন ধরেন আজকে আপনি একটা বিয়ের দাওয়াতপত্র কি মিলাদের নিমন্ত্রণ ইংরেজিতে লেখা, এটা দরকার নেই তো কোনো। কেন? আচ্ছা, বাংলাদেশের এটা অবশ্য বিষয় যেটা আমি বলছি, এটা কিন্তু আমাদের দেশে বহু আগে থেকেই ইংরেজি ভাষা ব্যবহারকারীকে ধরা হতো যে তিনি বোধহয় খুব জাতের মানুষ। মানে আসলে সমাজের শ্রেণী বিভক্তির একটা ব্যাপার। যে বললাম যে উপনিবেশ, ভাষিক উপনিবেশ, এটি আমার মাথায় এমনভাবে চেপে বসেছে যে আমি এখন ইংরেজিতে আমার যে সন্তানের বিয়ের নিমন্ত্রণ পত্র আমি ইংরেজিতে ছাপাচ্ছি, তাতে আমি প্রমাণ করছি আমার আত্মীয় স্বজনের কাছে যে দেখো আমি কত বড় জাতে উঠেছি। এটি কিন্তু কোনো কারণ নেই, যে কোনো যুক্তিও নাই, এটা কোনো যুক্তি নেই। কারণ একজন মানুষ হয়তো এই কার্ড পরে বুঝবে না ইংরেজি ভাষায়, হয়তো তার সহকর্মী হতে পারে, বিদেশ থেকে অনেকে তো বাংলাদেশে কাজ করতে আসে, সবাই তো এখানে, তাদেরকে তো বাংলা ভাষা ইংরেজি ভাষায় বুঝিয়ে দিলেই চলে। এটার জন্য এত কষ্ট করে। আমি আরেকটি জিনিস এখানে যুক্ত করতে চাই, আমাদের ডাক্তাররা যত প্রেসক্রিপশন লেখেন, এই যে ব্যবস্থা সব ইংরেজিতে, ওষুধের নাম সব ইংরেজিতে কেন হবে? এটা তো খুব প্রয়োজনীয় জিনিস। গ্রামের একজন দরিদ্র অশিক্ষিত মানুষ বাংলা জানেন, ইংরেজি তো সে জানেন না, এবং যিনি ওষুধ বিক্রি করেন তিনিও ভালো বোঝেন না। অসংখ্য ঘটনা আছে ভুল ওষুধ দিয়েছে। তো কাজে কেন আমরা এখানে এই জিনিসটা করতে পারবো না? এটা তো সম্ভবপর। আমার দেশে বাংলা ভাষা যার জন্য প্রাণ দিয়েছি আমরা, সেই ভাষায় যখন আমরা ব্যবস্থাপত্র লিখব, তখন কেন আমরা বাংলা ব্যবহার করব না? আমাদের অর্থনীতি যদি আরো সমৃদ্ধ হয়, তখন আমাদের সেই আত্মসচেতনতা আসবে। যখন দেখে যায় যে বিদেশি একজন মানুষ আমাদেরকে বলছে আপনাদের ভাষা এত সুন্দর, তখন দেখা যাচ্ছে আমরা নিজেরা তখন বলবো আচ্ছা তাই। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কথা বলছিলাম, এবং কথার সূত্রে আমরা এই কথা বলেছিলাম যে রাষ্ট্রভাষা আন্দোলনটি ক্রমে ভাষা আন্দোলনে রূপান্তরিত হলো, এবং একসময় এখন এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পর্যবসিত হয়েছে। তাহলে মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা দুটো প্রসঙ্গ। মাতৃভাষা কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাভ করে, জন্মসূত্রেই তিনি সেটি পেয়ে যান। আমি প্রফেসর সৈয়দ নজরুল ইসলামের কাছে যাব। এই যে ভাষাগুলো বিপন্নতার মধ্যে আছে, এবং শুধু বাংলাদেশের ভাষা নয়, পৃথিবীব্যাপী অনেকগুলো ভাষা, এবং একজন ভাষাবিজ্ঞানীর মতে যে 2040-45 সালের মধ্যে পৃথিবী থেকে 4000 ভাষা বিলুপ্ত হয়ে যাবে। তো আমরা যদি সেটি বুঝতে পারি, এবং আমাদের যদি একটা আন্তর্জাতিক মাতৃভাষা দেশ বলে একটি বড় অস্ত্র আমাদের হাতে থাকে, তাহলে এই ভাষাগুলোকে রক্ষা করার কোনো উদ্যোগ কিভাবে নেওয়া যেতে পারে, কিংবা বাংলাদেশে বাংলা ভাষার যে অবস্থা, একটা দুরবস্থা চলছে, সেই দুরবস্থা থেকে মুক্তি লাভের পথটা কি? আমার একটা ভয় যে আসলে সবগুলি ভাষা আমরা রক্ষা করতে পারবো না। তার কারণ এই ভাষা রক্ষার জন্য অনেক সংগ্রাম হয়েছে, অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান চেষ্টা করেছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গবেষণা কেন্দ্রগুলি প্রচুর চেষ্টা করেছে, সমস্ত বিশ্বব্যাপী অনেক সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে যদি ব্যবহারকারী না থাকেন তাহলে ভাষা তো মরে যায়, তাহলে ভাষা মরে যায়। এই হচ্ছে একটি প্রধান বিপদ। দ্বিতীয় হচ্ছে ব্যবহারকারী যদি খুব দুর্বল থাকেন অর্থনৈতিকভাবে, যদি তার রাজনৈতিক শক্তি না থাকে, তাহলে কিন্তু সেটি স্বীকৃত হয় না, ব্যবহার করতে চায় না। চীনে একটা ভাষা আছে যেখানে প্রায় 40 লক্ষ জুয়াং ভাষা তার ব্যবহার করছেন, এটি কোনো স্বীকৃতি আঞ্চলিক ভাষা স্বীকৃতি নেই। তার কারণটা হচ্ছে সেখানে এত ভাষা, এবং চীনের যে প্রধান যে ভাষাগুলি
যে মান্দারিন যে ভাষাটা যেটা আমরা বলছি, এটা মান্দারিন চাইনিজ, কাজের ভাষা, প্রয়োগের ভাষা, দেখা যাচ্ছে যে আঞ্চলিকতাকে তারা সেখানে উৎসাহিত করতে চাচ্ছেন না। তাদের ধারণা যে অঞ্চল ভিত্তিক তাহলে নানান রকম দাবি দাবা উঠতে পারে, এই সমস্ত কারণের জন্য হতে পারে। রাষ্ট্রীয় অনেক পৃষ্ঠপোষকতা থাকলেও অনেক সময় ভাষার রক্ষা করা সম্ভব হয় না। আর যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকে তাহলে সেই ভাষা বিলুপ্তি খুব সহজ হয়। তো আমাদের দেশের, আমরা বলতে পারি আমাদের দেশের প্রেক্ষিতে আমি খুব সহজে বলে নিই যে আমাদের সেই উদ্যোগ এখন গৃহীত হচ্ছে। কিন্তু যেটি আমরা বারে বারে বলছি, রাষ্ট্র চাইলেই যে ক্ষুদ্র জাতিসত্তার মানুষজন যদি ভাষার ব্যবহার না করেন, কাউকে জোর করে ভাষা ব্যবহার করা যায় না, এবং জোর করে কাউকে তার ভাষার প্রতি আগ্রহী করা বা তার ভাষার প্রতি আবেগী করাটা সম্ভব হয় না। সবাই মিলে একটা উদ্যোগ নিতে হবে সব ক্ষেত্রেই, যে এই ভাষাগুলি যেন ব্যবহার করা হয়। এই অনুধাবন যদি প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় শিক্ষার মাধ্যমে, একটা সমাধান হতে পারে আন্তর্জাতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। যতগুলি সম্পদ সমাবেশ ঘটানো যায় এই ভাষার সুরক্ষার জন্য, সেটি আমাদের করতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে তখন ভাষাকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, যদি সেটি মাতৃভাষায় সেই শিক্ষাটা গ্রহণ করতে পারত এবং শেষ পর্যায় পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি সেই বিষয়ে পড়াশোনা করতে পারত, তাহলে তার নিজের বিশ্বাস নিজের উপর প্রতিষ্ঠা হতো। এবং শিক্ষার যখন বাহন হয় একটা ভাষা, তখন শিক্ষার সঙ্গে জড়িত অন্যান্য ক্ষেত্রে যেমন চাকরি, পেশা, ব্যবসা, সেখানেও এই ভাষার ব্যবহারটা বিস্তৃত হয়। তখনই না একটা ভাষার কার্যকারিতা বৃদ্ধি পায়। ভাষা তো সচল মুদ্রা না হলে আটকে থাকবে। সচল মুদ্রার মতো রাখতে হবে সবসময় ভাষাকে। আমরা এটা ভুলে যাই যে ভাষাকে পরিশীলিত করতে হয়। এই ভাষা কিন্তু একদিকে আক্রান্ত হয়, আরেকদিকে পরিশীলিত হতে হয়। একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া চলতে থাকে। তো যে প্রক্রিয়া যখন শক্তি সঞ্চয় করে বেশি, সেই প্রক্রিয়াটি দেখা যাচ্ছে সেদিকে চলে যায়। আমাদের এই আক্রমণের শক্তি হয়তো অনেক বেশি, কিন্তু আমাদের পরিশীলনের শক্তিও তো কম নয়। মননশীল এবং সৃষ্টিশীল ব্যবহারের ক্ষেত্র যদি হয় সেই ভাষা এবং শিক্ষার ভাষা, তাহলে সেই ভাষা পড়তে পারে না। যে রবীন্দ্রনাথ বাংলা বানান নিয়ে একটা কথা বলেছেন যে কোথায় কোন বানান কবে কিভাবে হবে, তখন বলছেন শেষ পর্যন্ত যে এটা পণ্ডিতের তর্কের বিষয়। আমি নিশ্চিত এই তর্কের কোনো সমাধান হবে না। আমি চাই একজন কামাল পাশা যদি এসে বলেন যে এইটাই কার্যকর হবে, বাদগুলো সব, অন্যগুলো সব বাদ। আমার মনে হয় যে বাংলাদেশে একজন কামাল পাশা দরকার, যদি বলবেন যে আজকে থেকে বাংলায় না লিখলে দাপ্তরিক কাজকর্ম চলবে না। গণতন্ত্রে কোনো কামাল পাশা একা আসতে পারেন না। আমরা চাই যে গণতান্ত্রিকভাবে দেশের সকল মানুষের ভিতর চেতনাটা আসুক যে এটি মাতৃভাষা, এবং এই ভাষা বিকৃতি ঘটানোটা আমাদের পক্ষে উচিত নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বক্তৃতা দেন, তার ইংরেজি ভাষার পরিবর্তে কোনো জার্মান বা কোনো ফরাসি বা কোনো জাপানি ভাষা ব্যবহার করেন না। এবং আপনি দেখবেন তিনি বাক্য সমাপ্ত করেন। আমাদের কিন্তু অনেকেই বাক্য সমাপ্ত করি না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমরা আমাদের ভাষার ভিতর অকারণে, এই যে আমি নম্বর বললাম, এটা কিন্তু পরিচিত, এই স্বীকৃত, কিন্তু আমি বাট বলবো কেন? বাট না বলে কিন্তু বলা তো আমাদের একটা অধিকার আছে, একজন মানুষের শোনারও অধিকার আছে। কথায় কথায় আমরা সো বলি। আর আমি যে সো বাট বলা হচ্ছে যে আমরা এই ভাষাকে সহজ করে ফেলছি, বা আমি সহজ করেছি। আমার গ্রামের যিনি কৃষক, যিনি কথা বলেন, তার ভাষাই তো আমার ভাষা। তিনি তো এই অকারণ ইংরেজি বলেন না, তিনি তো প্রাঞ্জল করে বলছেন। আমরা শিক্ষিত জনেরা কিন্তু এটাও ঠিক যে আমাদের কৃষিজীবী সম্প্রদায় থেকে তো আমাদের সাহিত্য, আমরা তো সেখানে আমাদের শিকড়। এই সাহিত্য যদি এত পরিশীলিত হতে পারে, ওদের যদি কোনো অবদান না থাকতো, এই সাহিত্যকে পরিশীলিত হতো। গ্রামের কৃষকের যদি অবদান না থাকতো, তাহলে সাহিত্য হতো না আমাদের। তারাও চাচ্ছেন ভাষার একটা পরিশীলিত রূপ থাকুক, যেখানে আমার সন্তানরা পড়াশোনা করে শিখবে। একসময় সেটাই তো চর্চা ছিল। ডক্টর সৌরভ শিকদারের কাছে আসি, যে বাংলা ভাষা নিয়ে কথা হলো। এখন এই ভাষার উন্নয়নের জন্যে এবং বাংলাদেশের ভাষাগুলো সংরক্ষণের জন্য, আদিবাসীদের ভাষা বা ক্ষুদ্র জাতিক সত্তার ভাষাগুলোকে সংরক্ষণের জন্য কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ আপনি জরুরি মনে করেন? আমাদের দেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এদের যে কার্যাবলী এবং যে পরিকল্পনা আছে, সেটার ভিতরে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে। তার মধ্যে একটি হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন ভাষার, সমৃদ্ধশালী ভাষা হোক আর সাধারণ ভাষা হোক, এই ভাষার বিভিন্ন উপকরণ এবং বিভিন্ন দলিলপত্র সংগ্রহ করা। এখানে বিভিন্ন ভাষার শিক্ষার ব্যবস্থা থাকবে। আদিবাসী ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আছে দেশের, তাদের ভাষা নিয়ে উন্নয়ন, গবেষণা করার জায়গা থাকবে, গবেষণা করতে হবে। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বলে একটি কথা বলি আমরা, যেখানে ভাষা নিয়ে গবেষণা করা হবে এবং ভাষার বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। বাংলাদেশে শুধু বাংলা ভাষার চর্চা নয়, শুধু তাই না, বাংলা ভাষার ক্ষেত্রে একটি নীতি দরকার। আমাদের ভাষা নীতি নেই। সেই ভাষা নীতি তৈরি করার ক্ষেত্রে প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে গুরুত্বপূর্ণ। ভাষা সংরক্ষণের ক্ষেত্রে, হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং সেটা শুধু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নয়, সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে, আন্তর্জাতিক আমাদের সেদিকেও দৃষ্টি দিতে হবে। আমরা বারে বারে কথাটি বলছি। এবং খুব দুর্ভাগ্যজনক যে 1999 সালে এই দিবসটি
স্বীকৃত হলো। এই পর্যন্ত পৃথিবীতে কোনো দেশই এই জিনিসটা কি এর তাৎপর্য নিয়ে কোনো কিছু পাঠানো হয় গবেষণা কেন্দ্রগুলি বা এই যে আমরা যাকে বলি থিঙ্ক ট্যাঙ্ক, যেখানে মানুষ চিন্তা ভাবনা সেখানে সেই সমস্ত প্রতিষ্ঠান যদি আগ্রহী হয় তাহলে সংযুক্তি ঘটাতে হবে। বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্তি ঘটিয়ে একবার যদি আমরা প্রমাণ করতে পারি যে আমাদের দেশে আমরা এই ধরনের অবদান রাখতে পারছি। এ প্রসঙ্গে একটি কথা বলা প্রয়োজন, আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি। আজকে আমাদের ভাষার কারণে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। আমাদের দেশে ভাষা নিয়ে গবেষণা করার জন্য কোথাও কোনো অর্থ সাহায্য পাওয়া যায় না। তো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যদি তার কার্যক্রম চালাতে পারে, সত্যি সত্যি এটা সক্রিয় হতে পারে, তাহলে অবশ্যই সেই সুযোগটা থাকবে। শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর সকল ভাষাকে রক্ষা করার সুযোগটা থাকবে যদি আমরা কাজ শুরু করতে পারি। যদি 1 বছর 2 বছর 3 বছর আমরা ভালো কাজ করে পৃথিবীকে দেখাতে পারি, আর এই দেখানোটা সহজ হবে যদি আমাদের সংস্কৃতি থাকে এবং এই ধরনের সহযোগিতা যদি আমরা থাকে, যে সেখানে থাকার ব্যবস্থা থাকলো, কাজ করার আমাদের নিজেদের অর্থ হয়তো লাগবে না, ওরাই হয়তো অর্থ দেবে, এরকম সুযোগ আছে। ইউনেস্কো যেহেতু এটা এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠার পিছনে ইউনেস্কোর তো যথেষ্ট তহবিল আছে। আমরা ওই দুজন ব্যক্তির নাম বলতে পারি, যে সালাম, যিনি কানাডার যে যারা এটা উদ্যোগ নিয়েছিলেন, তারা একটা বড় ভূমিকা পালন করেছে। অবশ্যই। তবে এই সূত্রে আমি ওই যে শিলচরের 11 জন ভাষা শহীদের কথা স্মরণ করতেই হবে। আমরা ওই 19 জনের স্মরণ করব, জোহেন্সবার্গে যারা মারা গেছে, তারা স্কুলের ছাত্র শিক্ষার্থী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এদের জীবনী, এদের সম্পর্কে লেখালেখি যেন আরো হয়। যে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেন শুধুমাত্র বাংলা ভাষা কেন্দ্রিক না হয়, শুধুমাত্র আমাদের দেশের ভাষা কেন্দ্রিক না হয়, এটা বিশ্বের পরিমণ্ডলে পৃথিবীর সকল মাতৃভাষার সুরক্ষা এবং অধিকার সংরক্ষণের ব্যাপারটা। অবশ্যই। এবার আমি স্কটল্যান্ড গিয়েছিলাম, তখন একজন স্কটল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডিনবরাতে, তিনি আমাকে বললেন যে দেখো, তোমরা তো বাংলা ভাষা নিয়ে কথাবার্তা বলো, বিপন্ন। আমার যে স্কটিশ ভাষা বিপন্ন হয়ে গেছে আমেরিকানদের চাপে পড়ে। তাদের মাতৃভাষা কিভাবে উন্নতি করা যায় তারও গবেষণা হওয়া উচিত আমাদের আন্তর্জাতিক মাতৃভাষার। যদি এই অবস্থাটা আমরা তৈরি করতে পারি, এমনকি আমেরিকার উত্তর এবং দক্ষিণ আমেরিকার তাদের কিন্তু ভাষা পার্থক্য আছে। ওরাও যদি এসে এখানে আমাদের গবেষণা করে যে আমাদের দক্ষিণের মাতৃভাষা ইংরেজি আমরা কিভাবে সুরক্ষা করতে পারি ইয়াঙ্কিদের আক্রমণ, আমরা কিন্তু আমাদের সেখানে দরজাটা খুলে দেওয়া উচিত। অর্থাৎ মাতৃভাষা নিয়ে যে পৃথিবী যেখানেই যত গবেষণার প্রয়োজন হবে, সেটা করার জন্য যেন আমরা দ্বার উন্মুক্ত রাখি, তার তহবিলের যোগান থাকে, সুবিধা থাকে। ডক্টর সৌরভ শিকদার, প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ডাক স্টুডিওতে এসেছেন এবং আমাদের দর্শকদের জন্য অনেক কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা এত সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং বাংলা ভাষা সহ পৃথিবীর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষাগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায়, এই নানা বিষয়ে কথা বলেছি। ধারণা করি বিষয়টি আপনারা পছন্দ করেছেন। আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।